গঙ্গাপুর গ্রামে নেহা নামে একটি মেয়ে তার মা ও বাবার সঙ্গে বাস করত। তারা ছিল খুবই গরিব ফ্যামিলির। নেহার বাবার নাম ছিল রানা মিয়া। নেহা তার বাবা রানা মিয়ার সঙ্গে প্রতিদিনই জঙ্গলে যেত আর জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে যেত বিক্রি করার জন্য। কাঠ বিক্রি করে যে কয় টাকা আসতো তা দিয়ে তাদের সংসার কোনো মতে চলতো। এভাবেই তাদের দিন কাটছিল। হঠাৎ একদিন নেহার বাবা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। এজন্য দীর্ঘদিন যাবৎ রানা মিয়া আর জঙ্গলে যেতে পারে না কাঠ কাটার জন্য। ঘরের আর্থিক অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেল। এজন্য নেহা নিজে জঙ্গলের দিকে গেল কাঠ কাটার জন্য। আরে আরে, জঙ্গলে তো দেখছি একটাও শুকনো গাছ নেই, সব গাছই একেবারে তাজা আর সবুজ। এগুলো কাটবো কি করে? দেখা যাক, আর একটু সামনে যাই, সামনে গেলে হয়তো মরা গাছ পাবো। এরপর নেহা আবারও জঙ্গলের সামনে চলতে লাগলো। চলতে চলতে নেহা গভীর জঙ্গলে পৌঁছে গেল। আরে আরে, এত জঙ্গলের গভীরে ঢুকে পড়লাম, এরপরও একটি শুকনো গাছও দেখতে পেলাম না। কি করি তাহলে? আজ কি করা যায়? হঠাৎ করে নেহার চোখ পড়ল জঙ্গলের মধ্যে থাকা একটি নদীর দিকে। ওয়াও, ওরে বাপ রে বাপ, এত সুন্দর নদী জঙ্গলের মধ্যে! এসে যখন পড়েছি তাহলে এই জঙ্গলের নদীর পানিতে গোসল করে যাই। পানিটাও দেখছি বেশ পরিষ্কার। একথা বলে নেহা নদীর ভেতরে নামলো গোসল করার জন্য। হঠাৎ করে তার পা পিছলে গেল আর সে নদীর গভীরে পড়ে গেল। নেহা ডুবে যেতে লাগলো। নেহা খুবই চিৎকার করলো বাঁচার জন্য। বাঁচাও, কে আছো? বাঁচাও, আমি তো ডুবে গেলাম, হেল্প মি! নেহা অনেকক্ষণ ধরে চিৎকার করলো, কিন্তু জঙ্গলের মধ্যে কোনো জনমানব নেই, কেউ তাকে বাঁচাতে আসলো না। নেহা ডুবতে ডুবতে একেবারে নদীর তলায় গিয়ে পৌঁছলো। সেখানে গিয়ে সে ভাবতে লাগলো, আমি তো নদীর মধ্যে ডুবে গেছি, কিন্তু এখানে এসে এত সুন্দরভাবে নিঃশ্বাস কিভাবে নিতে পারছি? হঠাৎ করে নেহা একটি আলো দেখতে পেল। এই আলো কোত্থেকে আসছে? দেখি, আলোর পিছু পিছু গিয়ে দেখি। এরপর নেহা আলোকে তাক করে যেতে লাগলো। যেতে যেতে সামনে একটি সে অনেক বড় মহল দেখতে পেল। ওরে বাপ রে বাপ, এত সুন্দর আর এত বড় মহল, তাও আবার পানির মধ্যে! এটা কে তৈরি করেছে? আর এই মহলের মধ্যে কে থাকে? আচ্ছা, দেখা যাক, আমি ওর ভিতরে গিয়ে দেখি। নেহা সাহস করে ওই প্রাসাদটির মধ্যে প্রবেশ করলো আর ঘুরে ঘুরে সবকিছু দেখতে লাগলো। এখানে তো কাউকে দেখছি না, এত বড় প্রাসাদ, কিন্তু এখানে তো কেউ থাকে না। এখানে এতগুলো সুন্দর সুন্দর লেহেঙ্গা কোত্থেকে এলো? এগুলো কার? নেহা লেহেঙ্গার চারদিকে ঘুরতে লাগলো আর চিৎকার করে ডাকতে লাগলো, কে আছো এই মহলে? কেউ নেই? কে আছো? থাকলে আমার সামনে এসো। আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে ওই মহলের রাজা সেখানে উপস্থিত হলো। আমার কোনো দোষ নেই, আমি জানি না আমি কি করে এখানে এসে পড়েছি। প্লিজ আমাকে যেতে দিন। আমাকে ভয় পাওয়ার কিছু নেই, আমি এই মহলের রাজা, আমি তোমাকে কিচ্ছু করব না। ও, আপনি এই মহলের রাজা? তাহলে এখানে আর অন্য কোনো মানুষ থাকে না কেন? আর এই যে সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখছি, এগুলো কার? এখানে কেন এগুলো? আরে মেয়ে, তুমি কি এগুলো শুনতে চাও? হ্যাঁ, কেন নয়, বলেন। তাহলে শোনো, এখন থেকে প্রায় 100 বছর আগের কথা। এই নদীর সাম্রাজ্য ছিল আমার, আমি এই নদীর রাজা। আমার 101টি রানী ছিল। একদিন আমি জঙ্গলে গিয়েছিলাম শিকার করার জন্য। হঠাৎ করে একটি হিংস্র প্রাণী আমাকে আক্রমণ করে। ঠিক ওই সময় খুবই সুন্দর একটি পরী এসে সেই হিংস্র প্রাণীর মোকাবেলা করে আর তার হাত থেকে আমাকে বাঁচায়। এরপরে ওই পরীর প্রতি আমার নজর লেগে যায়, ওকে আমি ভালোবেসে ফেলি। এরপর মহলে ফিরে এসে আমি আমার সকল পরীদেরকে ডেকে বললাম, তোমরা সবাই শোনো, আমি একে বিয়ে করতে চাই। এই পরী আমার জীবন বাঁচিয়েছে, নিশ্চয় মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করেছে। তোমরা সবাই মিলে আমার বিয়ের প্রস্তুতি করো। রাজার কথা শুনে সব রানী মিলে বিয়ের প্রস্তুতি নিতে লাগলো। সবাই বাড়ি লাইটিং করতে লাগলো, বাসর সাজাতে লাগলো। তবে ছোট রানী কৌশল্যা কিছুতেই এই বিয়েকে মেনে নিতে পারল না।
রাজা যেদিন আমাকে বিয়ে করেছে এরপর থেকে অন্যান্য রানীদের ওপর থেকে তার মায়া কমে গেছে। এখন যদি আমার পরে আরো একটি বিয়ে করে তাহলে আমার ভালোবাসাও রাজার থেকে কমে যাবে। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আমি কিছু না কিছু একটা করবই। ছোট রানী কৌশল্যা অনেক চিন্তা ভাবনা করে সে ঠিক করলো যে সে এক জাদুকরণীর কাছে যাবে। এরপর ছোট রানী জাদুকরণীর কাছে গেল। সেখানে গিয়ে বলল, এবার মহারাজা 109তম বিয়ে করতে যাচ্ছে। এই বিয়ে তোমাকে ঠেকাতেই হবে। প্রয়োজনে তুমি যা চাও আমি তাই দেব। আর যদি তুমি আমার কাজ করে দিতে না পারো তাহলে এই সাম্রাজ্য থেকে তোমাকে বের করে দেব, উধাও করে দেব। ছোট রানী, এতে টেনশনের কিচ্ছু নেই। আমি আপনাকে সব ব্যবস্থা করে দেব। একথা বলে জাদুকরণী ছোট পরীকে একটি তেল পরিয়ে দিল। ছোট রানী, আপনি এই পরানো তেলকে নবাগত রানীর লেহেঙ্গার উপরে দিবেন। এটা পরার সঙ্গে সঙ্গে সে লেহেঙ্গাতে পরিণত হবে। ছোট রানী জাদুকরণীর হাত থেকে পরানো তেল নিয়ে মনের আনন্দে মহলে ফিরল। এদিকে রাজা সব রানীর জন্য নতুন একটি করে গাউন কিনে এনেছে। সব থেকে ওপরে যে ফ্রকটি ছিল সেটি ছিল একেবারে লাল টকটকে। লাল রঙের ফ্রকটি দেখে ছোট রানী মনে মনে বলতে লাগলো, নতুন এই লাল ফ্রকটি হবে নতুন রানীর ফ্রক। রাজা এটাকে পরিয়েই তো ওকে বিয়ে করবে। আমি এই ফ্রকের উপরে তেল ঢেলে দেব। এটা ভেবে ছোট রানী সেই লাল ফ্রকের উপরে জাদুর পরানো তেল ঢেলে দিল। কিন্তু সেই তেল গড়তে গড়তে নিচের সবগুলো ফ্রগে লেগে গেল। যখন সন্ধ্যা হলো আর বিয়ের সময় চলে আসলো তখন সকল রানী একটি একটি করে ফ্রক নিয়ে পড়তে লাগলো। ফ্রক পরার সঙ্গে সঙ্গে নতুন রানী সহ ছোট বড় সকল রানী ফ্রগে পরিণত হলো। আরে আরে, এ কি হলো? আমার সব রানী কিভাবে ফ্রগে পরিণত হলো? আমার তো কিছুই বুঝে আসছে না। এসব দেখে রাজা ভয় পেয়ে গেল আর এর সঠিক তথ্য পাওয়ার জন্য জাদুকরণীর কাছে গেল। জাদুকরণী, আমার ছোট থেকে বড় সব রানী ফ্রগে কি করে পরিণত হলো? আমার কিছুই বুঝে আসছে না। দয়া করে এর একটা বিহিত আমাকে খুঁজে বের করে দাও, যাতে আমার সব রানী আবারও আগের মতো হয়ে যায়। মহারাজা, আমি সব জানি। এই সব কিছু হয়েছে আপনার ছোট রানীর কারণে। আপনার ছোট রানী আমার বোন হেলেনি জাদুকরণীকে এসব করতে বাধ্য করেছে। আমার বোনও টাকা পয়সার লোভে আপনার স্ত্রীর কথায় রাজি হয়ে গেছে। এসব শুনে রাজা রেগে আগুন হয়ে গেল আর বলল, কোথায় তোমার বোন জাদুকরণী হেলেনি? তাকে আমি উচিত শিক্ষা দেব। মহারাজ, যখন আমার বোন জাদুকরণী হেলেনি শুনেছে আপনার সব স্ত্রী জাদুর গাউনে পরিণত হয়েছে তখন সে এই রাজ্য ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে। আচ্ছা জাদুকরণী, আমার বুঝে আসছে না, তোমার বোনের পরানো তেলের আঁচড় আমার সব স্ত্রীর উপরে কি করে লাগলো? সবাই কিভাবে জাদুর গাউনে পরিণত হলো? মহারাজ, আপনি একটু অপেক্ষা করেন। আমি জাদুর গোলা দিয়ে সব দেখে এসে আপনাকে বলছি। এরপর জাদুকরণী জাদুর গোলার মধ্যে সবকিছু দেখলো আর রাজাকে বলল, মহারাজ, আপনার সব রানীর জামা এক জায়গাতেই ছিল। এজন্য ছোট রানী যখন আপনার হনেওয়ালা নতুন নবরানীর জামাতে তেল লাগাচ্ছিল ভুল করে সব গাউনে সেই তেল লেগে গিয়েছিল। এজন্যই আপনার সব রানী জাদুর গাউনে পরিণত হয়েছে। তাহলে জাদুকরণী, এর প্রতিকার কি হবে? মহারাজা, এজন্য আপনার দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। আপনার রাজপ্রাসাদ পানির নিচে 6 ফিট জায়গাতে অবস্থানরত আছে। যদি কোনোদিন কোনো পরিষ্কার ও পবিত্র অন্তরালা মানুষ নিজ ইচ্ছাতে নদীর তলে আপনার মহলে আসে আর আপনার মহলের সামনে থাকা হাওয়ান কুণ্ডের পানি থেকে পানি নিয়ে সেই লেহেঙ্গাগুলোর উপরে ছিটিয়ে দেয়, তাহলে আপনার সবগুলো রানী আবারও আগের রূপে ফিরে আসবে। কিন্তু জাদুকরণী, সেটা কবে, কত বছর পরে? তাও তো আনুমানিক 100 বছর লাগবে। কিন্তু জাদুকরণী, ততদিনে তো আমি বৃদ্ধ হয়ে যাব। না না মহারাজ, যদি আপনিও আপনার গেটের সামনে থাকা হাওয়ান কুণ্ডের পানি পান করেন তাহলে আপনি এখন যেমন আছেন 100 বছর পরেও তেমনই থাকবেন।
এমনকি আপনার মহলে এখন যেমনটা অবস্থা আছে তখনও তেমনই থাকবে। শোনো মেয়ে, এরপর থেকে এভাবে আমি একা আছি এই রাজমহলে। তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। তুমি কি আমার এই উপকারটি করবে? বিনিময়ে তুমি যা চাও আমি তাই দেব। আমার বারান্দায় থাকা হাওয়ান কুণ্ডুর পানি থেকে পানি নিয়ে এই সবগুলো লেহেঙ্গার উপরে ছিটিয়ে দাও। তাহলে আমার সুখ শান্তি আবারও ফিরে আসবে। আমার সবগুলো রানী আবারও আগের মতো হয়ে যাবে। কেন নয় মহারাজা, আমার এইটুকুর জন্য যদি আপনার জীবনে সুখ ফিরে আসে তাহলে আমি অবশ্যই তা করব। এরপর নেহা হাওয়ান কুণ্ডুর পানি সবগুলো লেহেঙ্গার উপরে ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে ছোট বড় সকল রানী পূর্বের রূপ ফিরে পেল। এতে মহারাজা খুবই খুশি হল আর নেহাকে অনেকগুলো স্বর্ণমুদ্রা ও হীরা দিল। এরপর মহারাজা আরো একটি আশ্চর্য জিনিস দিল, তা হলো জাদুর লেহেঙ্গা, আর বলল, এই নাও বেটি, জাদুর লেহেঙ্গা। এই জাদুর লেহেঙ্গাকে তুমি যা বলবে তোমার সকল আশা পূর্ণ করে দেবে। এরপর নেহা জাদুর লেহেঙ্গার সাহায্যে বাড়ি ফিরে আসলো। বাড়িতে এসে নেহা রাজার দেওয়া স্বর্ণমুদ্রা ও জাদুর ফকের মাধ্যমে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। স্বপ্না ও কাজল নামে দুই বোন তাদের চাচা ও চাচির বাড়িতে বাস করত। স্বপ্না ও কাজলের মা বাবা কিছুদিন আগেই একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই পৃথিবীতে তাদের কেউ নেই, শুধু চাচা ছাড়া। এজন্য তাদের চাচা তাদেরকে তাদের বাড়িতে নিয়ে এসেছে লালন পালন করার জন্য। স্বপ্না ও কাজলের চাচা ছিল খুবই ভালো মানুষ, কিন্তু তাদের চাচি ছিল খুবই বদমেজাজি ও রাগী। স্বামীত্রী স্বপ্না ও কাজলকে মোটেও পছন্দ করত না, ভালোবাসত না। একদিন স্বপ্না ও কাজলের চাচা তাদের জন্য কিছু শপিং করে আনলো। এটা দেখে স্বামীত্রী রেগে আগুন হয়ে গেল। আচ্ছা এই শোনো, তুমি এসব কি শুরু করেছো? এসব কিনতে কি টাকা লাগে না? আমি তো আগে বলেছিলাম এদেরকে কোনো অনাথ আশ্রমে দিয়ে দাও, আমার কথা তো শুনলে না। আমি জানি তুমি আমার কথা শুনবে না, আমার চেয়ে তো তোমার ভাইয়ের মেয়েরাই তোমার কাছে অনেক বেশি প্রিয়, বেশি ভালোবাসার হয়ে উঠেছে, তাই না? আমি গেলাম, আমি চলে গেলাম চিরদিনের জন্য, আর কখনোই আসবো না। চাচা, এরপর থেকে আমাদের জন্য আর কখনো কিছু কিনে আনবেন না, আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই। আমি সেলাইয়ের কাজ অনেক ভালো পারি, এজন্য বলছি কোনো দর্জির দোকানে গিয়ে আমি কাপড় সেলাই করব, এতে আমারও কিছু টাকা হবে, আপনারও হেল্প হবে। চাচি, ও চাচি, আপনি চলে যাবেন না আমাদের জন্য? আমরা আপনাদের কোনো ডিস্টার্ব করব না, আর কোনো জিনিস নেবও না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, আর বেশি অভিনয় করে মন গলানোর চেষ্টা করিস না। আমি এখানে থেকে যাচ্ছি, কাল থেকে তুই কাজে যাবি কোনো দর্জির দোকানে, আর তোর বোন বাড়িতে থেকে সমস্ত বাড়ির কাজ করবে। একথা বলে স্বামীত্রী তার রুমে চলে গেল। পরের দিন স্বপ্না অনেক ভালো একটি দর্জির দোকানে কাজ পেয়ে গেল সেলাই করার। স্বপ্না দর্জির দোকানে কাজ করে যে টাকা পেত সে টাকাগুলো তার চাচির হাতেই দিতে হতো। ওদিকে কাজল সারাটা দিন বাড়িতে থেকে দাসীবাদীর মতো কাজ করত। কাজলের সামান্য ভুলের জন্য স্বামীত্রী তাকে অনেক পেটাতো ও অনেক কথা শোনাতো। একদিন চা বানাতে গিয়ে কাজলের কাছ থেকে চায়ের ভেতরে চিনিটা একটু বেশি হয়ে যায়। এতে স্বামীত্রী খুবই রেগে যায় আর চায়ের কাপটাকে কাজলের গায়ে ছুঁড়ে মারে আর তাকে অনেক পেটাতে লাগে। চাকরানির বাচ্চা চাকরানি, একটা কাজে মন দিয়ে করে না। যা, আবার যা, আমার জন্য ভালো করে চা করে নিয়ে আসবি। এসব ছোট লোকের বাচ্চাদেরকে চোখের সামনে এক মুহূর্ত বরদাস্ত করতে মন চায় না, তবুও সারাটা দিন ধরে ওদের সামনেই থাকতে হয় আমাকে। কাজল কান্না করতে করতে তার চাচির জন্য আবারও চা করে আনলো। এদিকে স্বপ্নারও মাস শেষ। স্বপ্না আজকে স্যালারি পেয়েছে, এজন্য স্যালারির কিছু টাকা দিয়ে স্বপ্না নিজের জন্য ও তার বোনের জন্য কিছু শপিং করে এনেছে। শপিং করে বাড়িতে আসতে দেখে খুবই রেগে গেল তার চাচি তার উপরে, আর অনেক কথা শোনাতে লাগলো। 2 টাকা কামাই করতে না করতে একেবারে নিজের হাতে উড়াতে শুরু করেছো। এত বড় স্মার্টটা কোথায় পেয়েছো যে আমার অনুমতি ছাড়া তুমি শপিং এ গেছো? কদিন আগে যে আমার মেয়ের পুরনো কাপড় দিলাম সেগুলো কি করেছিস? সব ছিঁড়ে ফেলেছিস? দে এদিকে দে, এই সবগুলো শপিং আমার কাছে দে। এই সবগুলো আমার নিয়ে পড়বে, আর আমার অনুমতি ছাড়া কোনো কাজ করার শাস্তি কত বড় হয় আজ আমি তোদেরকে দেখিয়ে ছাড়বো। স্বপ্না কান্না করতে করতে দৌড়ে কাজলের কাছে গেল। তখন কাজল স্বপ্নাকে বলল,
কাজল, তোর হাতটা একেবারে চাচি মুড়িয়ে দিয়েছে তাই না? এজন্য হাতে ব্যথা করছে। আমি তোর হাতে পট্টি লাগিয়ে দিচ্ছি, দেখবি আল্লাহ তাআলা আমাদের দুঃখ একদিন গুছিয়ে দেবে, এরকম দিন থাকবে না। পিছনে দাঁড়িয়ে সামিত্রী সব কথা শুনে ফেলেছিল। সামিত্রী প্রচন্ড রেগে গেল আর স্বপ্নাকে খুব পেটালো। ও বলল, এই ফকির বাচ্চা, কি পেয়েছিস? যা ইচ্ছে তাই বলবি, যা ইচ্ছে তাই করবি। তাড়াতাড়ি তোদের গাট্টি পটলা বাদ আর বাড়ি থেকে চলে যা, তাড়াতাড়ি বেরিয়ে যা। চাচি, আপনি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবেন না, আমাদের ভুল হয়েছে, আমাদের তো থাকার কোনো জায়গা নেই, প্লিজ চাচি। স্বপ্না ও কাজল তার চাচির কাছে অনেক কাকুতি মিনতি করলো, কিন্তু সামিত্রী তাদের কোনো কথা শুনলো না। তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। স্বপ্না ও কাজল দুইজনেই ঠিকানাবিহীন হাঁটতে হাঁটতে একসময় জঙ্গলে পৌঁছে গেল। তারা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে তারা দেখতে পেল তাদের সামনে একটি আহত বিড়াল। স্বপ্না ও কাজল বিড়ালটির ক্ষত স্থানে পানি ঢেলে পরিষ্কার করে দিল, এরপর হলদের লেপ লাগিয়ে দিল। এতে বিড়ালটি অনেক স্বস্তি পেল ও একা একা হেঁটে চলে গেল। এরপর তারা আবারও চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল একটি পাখি কিছু ডিম নিয়ে বসে আছে। তার বাসাটা একেবারেই ভেঙে গেছে। পাখিটির পক্ষে কিছুতেই পসিবল নয় তাড়াতাড়ি একটি বাসা তৈরি করা। স্বপ্না ও কাজল দুইজন মিলে কিছু খড় জোগাড় করে একটি বাসা তৈরি করে পাখিটিকে সেই বাসার মধ্যে বসিয়ে দিল। আবার তারা চলতে লাগলো। চলতে চলতে দেখলো একটি গাছ একেবারে শুকনো, গাছে একটিও পাতা নেই। আশেপাশের গাছে অনেক পাতা আর তার গোড়াটাও অনেক নোংরা। কাজল গাছটির আশেপাশে পরিষ্কার করলো আর স্বপ্না পাশের নদী থেকে পানি এনে গাছের গোড়ায় দিল। হঠাৎ করে কাজল ও স্বপ্না দুইজনে শুনতে পেল সে গাছের মধ্যে থেকে কি যেন আওয়াজ আসছে। স্বপ্না, কাজল, তোমরা অনেক ভালো, তোমাদের মন অনেক পবিত্র, তোমরা অনেক দয়ালু। এভাবেই আহত বিড়াল, পাখি ও আমাকে সাহায্য করলে আমি তোমাদের উপর অনেক খুশি। আমি তোমাদেরকে উপঢৌকন দিতে চাই। গাছ, তুমি কথা বলতে পারো? আমরা যে বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি কোনো সাধারণ গাছ নয়, আমি হলাম জাদুর গাছ। বলো, তোমরা কি চাও? এরপর স্বপ্না ও কাজল তাদের মনের সমস্ত দুঃখের কথা গাছের কাছে খুলে বলল। শোনো মেয়েরা, ওই যে তোমাদের বাম দিকে তাকাও, দেখো কত সুন্দর দুটি লেহেঙ্গা দেখতে পাচ্ছ। একটি সোনার, আরেকটি হলো রূপার। স্বর্ণের লেহেঙ্গার কাছ থেকে তোমরা স্বর্ণমুদ্রা ও হীরা পাবে। সেই সোনা ও হীরা বিক্রি করে তোমরা অনেক টাকা পাবে। সেগুলো দিয়ে তোমরা যা খুশি তাই করতে পারবে। আর এই যে রূপার লেহেঙ্গা দেখছো, এই কাছ থেকে তোমরা যা চাইবে তাই পাইবে। এই রূপার লেহেঙ্গা তোমাদের মনের সকল আশাকে পূর্ণ করবে। শুধু তাই নয়, যখন তোমাদের যা খেতে ইচ্ছে করবে, এই রূপার লেহেঙ্গার কাছ থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তা প্রকট হয়ে যাবে। জাদুর গাছের কথা শুনে স্বপ্না ও কাজল প্রচন্ড খুশি হলো আর গাছকে ধন্যবাদ জানালো। এরপর স্বপ্না ও কাজল সেই জাদুর লেহেঙ্গার কাছে গেল। সেখানে গিয়ে সোনা ও রূপার জাদুর লেহেঙ্গাকে তারা নিয়ে নিল। স্বপ্না সোনার লেহেঙ্গার কাছ থেকে হিরে ও স্বর্ণমুদ্রা প্রার্থনা করলো। সঙ্গে সঙ্গে সেখানে অনেকগুলো স্বর্ণমুদ্রা ও হীরার টুকরো বের হলো। এরপর কাজল রূপার লেহেঙ্গার কাছ থেকে অনেক টেস্টি টেস্টি খাবার প্রার্থনা করলো। সঙ্গে সঙ্গে সেই রূপার লেহেঙ্গা সেখানে অনেক সুস্বাদু খাবার প্রকট করলো। দুই বোন মিলে খুব মজা করে তারা পেট ভরে খাবার খেলো। এরপর স্বর্ণমুদ্রা ও হিরেগুলোকে বাজারে বিক্রি করে তাদের জন্য অনেক বড় একটি আলিশান বাড়ি তৈরি করলো। এখন আর তাদের কাছে কোনো জিনিসেরই অভাব নেই। এরপর থেকে স্বপ্না ও কাজল দুই বোন জাদুর সোনা ও রূপার লেহেঙ্গার মাধ্যমে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। রামগড় নামক স্থানে খুবই সুন্দর একটি রাজ্য ছিল। রাজ্যের সকল মানুষ হাসি খুশিতেই থাকতো, কিন্তু ইদানিং যে কি হলো কেউ বুঝতে পারছে না। তারা মনে করতে লাগলো তাদের এই হাসি খুশি সুখের জীবনের উপর কারো যেন নজর লেগে গেছে। কারণ আচমকা তাদের এলাকাতে আগুন এসে ঘর বাড়ি সবকিছু পুড়িয়ে দিচ্ছে, আর আগুন আপনা আপনি কোথায় যেন অদৃশ্য হয়ে যাচ্ছে।
নির্মলা বাবু, কি যে বলবো, আমি তো শেষ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছে। আজ আমার আমার সব জমির ফসলগুলো পড়ে ছাই হয়ে গেছে। এখন আমার সংসার কি করে চলবে বোন? ও জানবাবু, তুমি কেঁদো না, আমি আর তোমাকে কি বলবো। ওই আগুন তো আমার বাড়িও পুড়িয়ে দিয়ে গেছে। এখন আমি আমার মেয়ে সহ রাস্তায় থাকছি বোন। কিন্তু নির্মলা, কতদিন আর এসব সহ্য করা যায়? চলো আমরা লীলাবতীর কাছে যাই। মহারানী লীলাবতী আমাদের একটা পরামর্শ দিতে পারবেন। এরপর নির্মলা ও জান দুজন মিলে মহারানী লীলাবতীর কাছে গেল। সেখানে গিয়ে দেখলো লীলাবতী নিজেই পেরেশান ছিল এই বিষয় নিয়ে। কারণ মহারানী লীলাবতীর মহলেও কয়েকবার আগুন লেগেছিল। আগুন লাগার কারণে মহলের ভেতরকার দামি দামি জিনিস নষ্ট হয়ে গেছে, পুড়ে ভস্ম হয়ে গেছে। দেখো, এই বিষয় নিয়ে আমি অনেক পেরেশানি আছি। আমার অনেক কষ্ট হচ্ছে যে আমার প্রজারা কষ্ট পাচ্ছে, কিন্তু আমি এর প্রতিকার খুঁজে পাচ্ছি না। কিন্তু মহারানী, কতদিন আর এরকমটা চলবে? এমনও তো হতে পারে যে কোনো মানুষ পড়ে ছাই হয়ে গেছে, তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ মহারানী, জানবাবু ঠিকই বলেছে। চলুন আমরা দরকার হয় এই রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্য চলে যাই। এসব শুনে মহারানী লীলাবতীর মা রাজমাতা বলল, না না, তোমরা এই এলাকা ছেড়ে যেতে পারবে না। যদি তোমরা এলাকা ছেড়ে যেতে লাগো, তাহলে ওই আগুন তোমাদেরকে পুড়িয়ে মেরে ফেলবে। আর যদি তোমরা এই এলাকাতেই থাকো, তাহলে তোমাদের জানের কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমাদের মাল সম্পদ জিনিসপাতি সব পুড়ে ছাই হয়ে যাবে। তোমরা কি জানো যে তোমাদের এসব কি কারণে হচ্ছে? রাজমাতার কথা শুনে মহলের সবাই নিস্তব্ধ হয়ে গেল। এরপর লীলাবতী বলল, রাজমাতা, কি এমন ভুল হয়েছে বলুন। খোদার আরশ কেঁপে গেছে। আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তোমাদের উপর এই গজব দিচ্ছে। তোমরা অসহায় একটি মেয়ের উপরে অত্যাচার করেছো। কিন্তু কে সেই মেয়ে? কিছুই তো বুঝে আসছে না। ওর নাম মিষ্টি। মেয়েটি ছিল নিরপরাধ। ওর উপর সবাই মিলে অত্যাচার করে আজ আমাদের এই অবস্থা। মিষ্টি ছিল অনাথ ও এতিম একটি মেয়ে। তার মা বাবার খোঁজ কখনোই পাওয়া যায়নি। একদিন রাশেদা ছাগল ও ভেড়া চড়াচ্ছিল। সে শুনতে পেল জঙ্গলের মধ্যে একটি বাচ্চার কান্নার আওয়াজ। জঙ্গলটি ছিল মাজারের পাশে। রাশেদা বাচ্চাটির কাছে গেল আর বাচ্চাটিকে কোলে তুলে নিল। আরে, এত সুন্দর বাচ্চা এভাবে এখানে পড়ে আছে। মানুষ কতটা নির্দয়! কে এখানে ফেলে গেছে ওকে? ওর মা বাবাকে? যাকগে, আজ থেকে এই মেয়েকে আমি লালন পালন করব। আমার তো কোনো সন্তান নেই, আমি ওর নাম মিষ্টি রাখলাম। এরপর রাশেদা মিষ্টিকে নিয়ে বাড়ি চলে আসে আর মিষ্টিকে লালন পালন করতে লাগে। যখন মিষ্টির 12 বছর পূর্ণ হলো, তখন তার পালক মা রাশেদাও মারা গেল। এরপর থেকে মিষ্টি তার পালক মা রাশেদার ছাগল ও ভেড়া নিজেই চড়াতে লাগলো। মিষ্টি তার ছাগল ও ভেড়ার দলকে খুব ভালোবাসতো, খুবই যত্ন নিত। একদিন এক দুষ্ট কসাইয়ের চোখ পড়ল মিষ্টির ছাগল পালের দিকে। আরে, এই মিষ্টি যে তার ছাগল আর ভেড়ার উপরে কি জাদু করেছে যে ছাগল ভেড়া কিছুতেই কথা শোনে না। খাবারের লোভ দেখালেও, পাতা সামনে ধরলেও ছাগল আমার সাথে আসে না। আমাকে কিছু না কিছু একটা উপায় বের করতেই হবে। আর মিষ্টির সবগুলো ছাগল আর ভেড়া আমি নিয়ে গিয়ে জব করে এর মাংস বিক্রি করব। মিষ্টি তার ছাগল ও ভেড়া চড়াতো আর আজান দিলে নামাজের জন্য মাজারে গিয়ে নামাজ পড়তো। এইবার আমি বুদ্ধি পেয়েছি। মিষ্টি যে মাজারে নামাজ পড়তে যায়, ওই মাজারের পাহারাদারের সঙ্গে আমি চুক্তি করব। এরপর দুষ্ট কসাই মাজারের পাহারাদারের কাছে গেল। পাহারাদারকে কিছু টাকা দিয়ে মিষ্টিকে চোর সাজানোর জন্য অভিনয় করতে বলল। যখন সন্ধ্যা হয়ে গেল, তখন মিষ্টি নামাজ পড়ার জন্য মাজারে গেল। ওই সময় মাজারে মিষ্টি ছাড়া আর কেউ ছিল না। ঠিক তখন পাহারাদার জোরে জোরে চিৎকার করতে লাগলো।
বাজারে চুরি হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, কে কোথায় আছো এসো। দুষ্ট কষাই সহ এদিক ওদিক থেকে আরো লোকজন আসা শুরু করলো পাহারাদারের চিৎকার শুনে। সব মানুষ মিলে মাজারের মধ্যে মিষ্টিকে পেল আর মিষ্টিকে চোর সাব্যস্ত করলো। দেখো, আমি চুরি করিনি। আমি কেন চুরি করব? আমি এখানে আসছি ইবাদত করার জন্য, চুরি করার জন্য নয়। তোমরা খামাখায় আমাকে চুরির অপবাদ দেবে না। চোরের মায়ের আবার বড় গলা, দেখেছো ভাই? চলো ওকে নিয়ে চলো লীলাবতীর কাছে, মহারানী লীলাবতী এর বিচার করবে। এরপর সেখানে থাকা সবাই মিলে মিষ্টিকে নিয়ে গেল মহারানী লীলাবতীর কাছে। মহারানীর সামনে সবাই সাক্ষী দিয়ে মিষ্টিকে চোর সাব্যস্ত করলো। এরপর মহারানী মিষ্টির শাস্তি স্বরূপ 100 ডোরা মারতে বলল আর তাকে এলাকা থেকে বের করে দিতে বলল। এরপর রাজ্যের জল্লাদ মিষ্টিকে 100 বেত্রাঘাত করতে লাগলো। না না, ও আমাকে মেরো না, না আমি চুরি করিনি। এরপর মহারানী লীলাবতীর নির্দেশে মিষ্টিকে এলাকা থেকে বের করে দেওয়া হলো। মিষ্টি এলাকা ছেড়ে চলে যাবার পরে সেই দুষ্ট কসাই মিষ্টির সবগুলো ছাগল ও ভেড়াকে জবাই করে তার মাংস বিক্রি করলো। মিষ্টি ওই এলাকা ছেড়ে অনেক দূরে জঙ্গলে বসে বসে মন খারাপ করে কান্না করতে লাগলো। আমার ছাগল ও ভেড়ার দলের কথা খুব মনে পড়ছে। ওদেরকে ছাড়া আমি কি করে বাঁচবো? এরপর মিষ্টি তার ছাগল ও ভেড়ার দলের খোঁজ নেবার জন্য আবারও রামগড় নামক অঞ্চলে চলে আসলো। যখন মিষ্টি এসে জানতে পারলো তার ছাগল ও সবগুলো ভেড়াকে কসাই জবাই করেছে, তখন মিষ্টি সহ্য করতে না পেরে কসাই সহ এলাকার লোকের উপরে অভিশাপ দিয়ে সেখান থেকে চলে গেল। আমার সব শেষ হয়ে গেল। আমি আর কেন পৃথিবীতে বাঁচবো? আমি আত্মহত্যা করে নিজেকে শেষ করে ফেলবো। এরপর মিষ্টি একটি পাহাড়ের উপরে উঠল আত্মহত্যা করার জন্য, কিন্তু একজন পরী তাকে দেখে ফেললো আর তাকে মৃত্যুর হাত থেকে বাঁচালো। এই মেয়ে, তুমি তো এক্ষুনি মরে যেতে। তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? এই কাজ কেউ করে? এরপর মিষ্টি পরীর কাছে তার মনের সকল দুঃখের কথা খুলে বলল। বলুন পরীজি, এরপরে আমি কেন পৃথিবীতে বাঁচতে চাইবো? কিন্তু পরী অনেক বোঝানোর কারণে মিষ্টি পরীর কথাকে মেনে নিল। কিন্তু পরীজি, আমি এই নিষ্ঠুর ও পাষাণ মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই না। আপনি আমাকে এমন জায়গায় দিন যেখানে কোনো মানুষ নেই। আমাকে সে জায়গায় আপনি পাঠিয়ে দিন। ঠিক আছে মিষ্টি, আমি তোমাকে আকাশের চাঁদের দেশে 2 লেহেকার ঘরের মধ্যে পাঠিয়ে দেব। একথা বলে পরী তার জাদু লাঠি ঘোরালো। সঙ্গে সঙ্গে মিষ্টি চাঁদের দেশে 2 লেহেঙ্গার ঘরের মধ্যে প্রবেশ করলো। এরপর থেকে মিষ্টি সেখানেই থাকতে আরম্ভ করলো। মিষ্টির এই কাহিনী শুনে মহারানী লীলাবতী বলল, রাজমাতা, তাহলে উপায়? এখন তাহলে এর প্রতিকার কি হবে? যেভাবেই হোক মিষ্টিকে খুঁজে বের করতে হবে। মিষ্টিকে এই রাজ্যে ফিরে আনতে হবে। মিষ্টি যদি ক্ষমা করে দেয় তাহলে আমরা এই আযাব থেকে রক্ষা পাবো, নইলে অন্য কোনো ব্যবস্থা নেই। কিন্তু রাজমাতা, মিষ্টি তো থাকে চাঁদের দেশে লেহেঙ্গার ঘরে। ওখানে আমরা পৌঁছবো কি করে? সেখানে পৌঁছার জন্য তোমাদেরকে সেই পরীকে খুঁজে বের করতে হবে, যে পরী জাদু শক্তির দ্বারা মিষ্টিকে ওই চাঁদের দেশের লেহেঙ্গার ঘরে পাঠিয়েছে। এরপর মহারানী লীলাবতী রাজমাতার চিঠি নিয়ে বেরিয়ে পড়ল পরীর খোঁজে। রাজরানী লীলাবতী খুঁজতে খুঁজতে একসময় পরীর কাছে পৌঁছে গেল। পরী রাজরানী লীলাবতীর সব কথা শুনে ফেলল। এরপর পরী তার জাদুর লাঠি ঘুরিয়ে মিষ্টিকে আবারও সেই রাজরানীর সামনে প্রকট করল। মিষ্টি লীলাবতীকে দেখে মুখ ফিরিয়ে নিল। মিষ্টি, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। এরপর মহারানী লীলাবতী মিষ্টির কাছে ওই রাজ্যের সকল ঘটনা খুলে বলল। মিষ্টি, ওই দুষ্ট কসাই আর ওই দুষ্ট পাহারাদারকে আমি শাস্তি দেব, ওদেরকে ফাঁসি দেব। চলো, তোমার চোখের সামনে দাও। ওদেরকে ফাঁসি দিলেই কি আমার নিষ্পাপ ছাগল আর ভেড়ার দল ফিরে আসবে?
মহারানী লীলাবতী অনেক বোঝানোর পরে মিষ্টি রাজি হয়ে গেল। এরপর মিষ্টি মহারানী লীলাবতীর সঙ্গে তার রাজ্যে চলে আসলো। রাজ্যে ফিরে এসে মিষ্টি ওই কসাই ও পাহারাদার ও সকল লোকদেরকে ক্ষমা করে দিল। সঙ্গে সঙ্গে একটি আলো প্রকট হলো, আর আলো উড়তে উড়তে আকাশের দিকে চলে গেল, আর ওই আলো অনেক ঘন কালো মেঘে পরিণত হলো। আর ওই মেঘখণ্ড হতে প্রচুর বৃষ্টি বর্ষণ হতে শুরু করলো। লাগাতার 2 দিন বৃষ্টি হওয়ার পরে একসময় বৃষ্টি থেমে গেল। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে তারা দেখতে পেল যে সকল জিনিস আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছিল সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে গেছে। এরপর মহারানী লীলাবতী মিষ্টিকে আরো নতুন করে অনেকগুলো ছাগল ও ভেড়ার দল দিল। এরপর থেকে মিষ্টি আবারও ওই রাজ্যে থাকতে আরম্ভ করলো, আর তার ছাগল ও ভেড়ার দল চড়াতে লাগলো। সনপুর গ্রামে রেখা তার মা সুমিত্রার সঙ্গে বাস করত। কিছুদিন আগে রেখার বাবা ইন্তেকাল করেছে, এজন্য সুমিত্রা রেখাকে লালন পালন করার জন্য নিজে একটি দোকান খুলে বসে। সুমিত্রা তার দোকানে বিভিন্ন রকমের ক্যাপ রাখে, লাল, নীল, সবুজ, হলুদ, নানান রঙের ক্যাপ। রেখার বয়স এখন 6 বছর। রেখার মা রেখার খুবই খেয়াল রাখে। সুমিত্রা রেখাকে ওই শহরের সবচেয়ে ভালো স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছিল। রেখা খুবই মন দিয়ে লেখাপড়া করত। সে তার স্কুলে ফার্স্ট গার্ল ছিল। ছোট থেকে স্কুল ছুটির পরে রেখা তার মায়ের দোকানে বসে, সেজন্য রেখা দোকান চালানোর কাজটা অনেকটা শিখে গেছে। রেখা তার মায়ের চেয়ে নিজেই বেশি ক্যাপ বিক্রি করতে পারে। রেখার দোকানে একটি ক্যাপ ছিল অনেক পুরনো, অনেকদিন আগে কেনা হয়েছে, কিন্তু কেউ সেটাকে ক্রয় করে না। দেখতে ছিল ক্যাপটি খুবই সুন্দর। তারা ওই ক্যাপটিকে বিক্রি করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু বারবারই তারা ব্যর্থ হয়েছে। এরপর রেখা একদিন তার মায়ের দোকানে গেল আর তার মাকে বলল, মা, আমাদের দোকানে তো অনেক সুন্দর সুন্দর ক্যাপ আছে, কিন্তু এই ক্যাপটা দেখো, অনেক সুন্দর দেখতে। কিন্তু এই ক্যাপটি বিক্রি হয় না কেন মা? যদি অন্য কারো দোকানে এত সুন্দর ক্যাপ দেখতে পারতাম তাহলে আমি নিজে আগে ক্রয় করতাম, কিন্তু এটা কি হয়েছে, কেউ যে কেনে না। মামনি, এক একজনের পছন্দ এক এক রকমের হতেও তো পারে। এই ক্যাপটি আমাদের দোকানের জন্য আশীর্বাদ। তাছাড়া আমাদের দোকান অনেক ভালো চলছে, এখন তো আমাদের টাকা পয়সার অভাব নেই। একথা বলে সুমিত্রা সেখান থেকে চলে গেল, আর রেখা ওই দোকানে বসলো। কিছুক্ষণ পরে রেখার দোকানে তার এক বান্ধবী আসলো আর বলল, রেখা, আমাদের স্কুলে যে ফ্যাশন ডিজাইনারের কম্পিটিশন হবে না, সেখানে আমি যে কি পরে যাব এটা নিয়ে ভাবছি। আমার পরার মতো কোনো ভালো কাপড় নেই। স্কুলের সব বাচ্চারাই বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গাউন, লেহেঙ্গা, ফ্রক পরে আসবে। আমি জানি না যে আমি কি পরে যাব। তুমি কি কিছু বলতে পারো রেখা, যে আমি কি পরবো? তখন রেখার মনের মধ্যে একটি আইডিয়া আসলো। রেখা মনে মনে ভাবলো তার দোকানের পুরনো ক্যাপটাকে তার বান্ধবীর কাছে বিক্রি করে দেবে। লাভলি, তোমাকে আমি একটা কথা বলি। আমাদের দোকানে না অনেক পুরনো একটি ক্যাপ আছে, ওটা হলো জাদুর ক্যাপ। আমার বিশ্বাস, যদি তুমি ওই ক্যাপকে পরো না, তাহলে ফ্যাশন ডিজাইনার কম্পিটিশনে তুমি জয়ী হবে। কি বলো, তাই নাকি? দেখি তোমার সেই ক্যাপটা কেমন দেখতে। রেখার বান্ধবী ক্যাপটিকে দেখে খুবই পছন্দ করলো। এরপর লাভলি তার সুবিধা মতো দামে ক্যাপটিকে ক্রয় করে ফেললো। এরপরে রেখা দোকান বন্ধ করে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে ওই ক্যাপ সম্পর্কে তার মাকে সবকিছু বলল। মা, আমাদের দোকানের সবচেয়ে পুরনো ক্যাপটাকে আমি আজ বিক্রি করে দিয়েছি, আর দেখো ভালো টাকা লাভ হয়েছে। রেখা, তুমি এটা কি করেছো? আমি তোমাকে আজকে সকালেই বললাম না যে ক্যাপটি আমাদের দোকানের জন্য আশীর্বাদ? ওই ক্যাপটা তো তোমার বাবার। সুমিত্রা রেখার কথা শুনে সে একটু মন খারাপ করে ফেললো। এরপর সে তার কাজে লেগে গেল। মায়ের মন খারাপ দেখে রেখারও খুবই মনে কষ্ট লাগলো। সে এখন চাইছে সেই ক্যাপটাকে তার দোকানে আবারও ফিরিয়ে আনতে। এরপর রেখা তার বান্ধবী লাভলির বাড়িতে গেল আর তাকে বলল, লাভলি, তুমি সকালবেলা আমার দোকান থেকে যে ক্যাপটি কিনে আনলে না, ওই ক্যাপটি প্লিজ আমাকে ফিরিয়ে দাও। ওটা হলো আমার বাবার স্মৃতি।
কি বলো? আমি কেন ফিরিয়ে দেব? আমি টাকা দিয়ে ওই ক্যাবটিকে কিনেছি, এখন ওইটা আমার, আমি ফিরিয়ে দিতে পারবো না। রেখা তার বান্ধবীকে অনেকক্ষণ ধরে বোঝালো, কিন্তু লাভলি কিছুতেই বুঝতে চাইলো না। দেখো রেখা, তুমি আমাকে যতই বোঝাও না কেন, এই ক্যাব আমি কিছুতেই ফিরিয়ে দেব না। বলছি ভালাই ভালাই চলে যাও, নইলে কিন্তু ভালো হবে না। এরপরও রেখা তার বাড়ি থেকে আসতে চাইলো না। এজন্য তার বান্ধবী রেখাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিল। রেখা তার বান্ধবীর ব্যবহারে খুবই কষ্ট পেল। সে কান্না করতে করতে তার বাড়ি থেকে বের হয়ে গেল ও হাঁটতে হাঁটতে একটু জঙ্গলে গিয়ে পৌঁছল। এদিকে সন্ধ্যা হয়ে এলো, কিন্তু রেখা বাড়ি ফিরল না। জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে রেখা বসে খুবই কান্না করতেছিল। এমন সময় একজন খুবই সুন্দর পরী তার সামনে প্রকট হয়ে গেল আর তাকে বলল, আরে বাসা, কি হয়েছে তোমার? কি এমন কষ্ট এজন্য এই গভীর জঙ্গলে এসে এভাবে কান্না করছো? আমি কি জানতে পারি তোমার সমস্যাটা কি? আপনি কে? আরে সন্ধ্যার সময় এখানে কি করছেন? আপনি কি করে আমার সাহায্য করবেন? দেখো রেখা, তুমি ভয় পেও না, আমি এভাবেই মানুষদেরকে সাহায্য করি। আমি যখন তোমাকে দেখলাম যে তুমি এভাবে কান্না করছো, তখন আমি অনেক কষ্ট পেয়েছি। এজন্য তোমাকে জিজ্ঞেস করছি, বলো তোমার কি প্রবলেম? আমি তোমার সমস্ত প্রবলেম সলভ করে দিতে চাই। আমি আমার মায়ের মনে অনেক কষ্ট দিয়েছি। আমার বাবার শেষ স্মৃতি ক্যাবটাকে আমি বিক্রি করে দিয়েছি, এজন্য আমি খুবই কষ্ট পাচ্ছি। রেখা তার মনের সমস্ত দুঃখের কথা পরীকে বলে দিল। পরী রেখার সব কথা শুনে রেখার হাতে একটি জাদুর ক্যাপ তুলে দিল। রেখা, এই নাও জাদুর ক্যাপ। এই ক্যাপটি ঠিক ওই রকমই যেরকমটা তোমার বাবার ক্যাপ ছিল। কিন্তু একটা কথা মনে রাখবে, এটা কোনো সাধারণ ক্যাপ নয়, এটা হলো জাদুর ক্যাপ। এই ক্যাপ তোমার সমস্ত মনের ইচ্ছাই পূরণ করবে, আর তোমার জীবনে কখনো কোনো বিপদ আসবে না। বিপদ আসতে চাইলে এই ক্যাপ তোমাকে উদ্ধার করবে। থ্যাংক ইউ পরি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তো এর আগ পর্যন্ত মায়ের মুখে শুধু পরীদের গল্প শুনেছি, আর তো আজকে নিজে চোখে দেখে ফেললাম। এরপর পরী সেখান থেকে গায়েব হয়ে গেল। রেখা তার জাদুর ক্যাপ নিয়ে বাড়ি ফিরে আসলো। রেখার মা যখনই ওই ক্যাপটা রেখার হাতে দেখলো, তখন খুবই খুশি হয়ে গেল। রেখা, তুমি এই ক্যাপ কোথা থেকে আনলে? তুমি না এটা তোমার বান্ধবীর কাছে বিক্রি করে দিয়েছিলে? মা, আমি আমার বান্ধবীর কাছ থেকে এটা ফিরিয়ে এনেছি। এখন তুমি এই ক্যাপটাকে দোকানে রাখতে পারো। সুমিত্রা ওই জাদুর ক্যাপটাকে নিয়ে তার দোকানে রাখলো। জাদুর ক্যাপ দোকানে রাখার পরে তাদের দোকান আরো উন্নত হতে লাগলো। সুমিত্রা প্রতিদিন সকালে দোকানে গিয়ে দেখত তার দোকানে বিভিন্ন রকমের লাল, নীল, হলুদ নতুন নতুন ক্যাপ প্রকট হয়ে গেছে। এরপর সুমিত্রা ওই ক্যাপগুলোকে বিভিন্ন দোকানে সাপ্লাই দিতে লাগলো। আস্তে আস্তে তারা অনেক ধনী হয়ে গেল। ওদিকে রেখাও অনেক ভালো স্কুলে লেখাপড়া করতেছিল। এভাবে জাদুর ক্যাপের মাধ্যমে তারা অনেক ধনী হয়ে গেল ও এলাকার লোকদেরকেও সাহায্য করতে লাগলো। তারা নিজেও সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে লাগলো। সনপুর গ্রামে আমর নামে একজন গরিব ছেলে বাস করত। আমর তার বিধবা মায়ের সাথে থাকত। তার মা অধিকাংশ সময়ই অসুস্থ থাকত। এজন্য আমরকে তার মাকে নিয়ে গ্রাম থেকে শহরে ও শহর থেকে গ্রামে আসা যাওয়া করতে হয়। আমরের কাছে এতটা টাকাও ছিল না যার দ্বারা সে তার মাকে ভালোভাবে চিকিৎসা করাবে। তবুও কোনো মতে ঋণ দেনা করে তার মায়ের চিকিৎসা চালাতো। আমর ছেলেটা মনের দিক দিয়ে খুবই ভালো ছিল। সে মানুষদেরকে সেবা করত, চাই সে গরিব হোক অথবা ধনী, পরিচিত হোক অথবা অপরিচিত হোক, সব ধরনের মানুষকে আমর সাহায্য করে। একদিন আমর ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছিল। রাস্তার মধ্যে সে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেল। আরে বেটা, আমাকে একটু সাহায্য করো, আমার তো খুব ক্ষুধা পেয়েছে। আমার কাছে তো খাবারও কিছু নেই, যদি কিছু একটা দিতে। আম্মাজি, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনার জন্য কিছু খাবার আনছি। আমর এদিকে ওদিকে তাকাতে লাগলো। সে একটি ফলের গাছ দেখতে পেল। সে সোজা ফলের কাছে গিয়ে গাছে উঠে গেল।
ওই গাছ থেকে কিছু ফল পেড়ে বৃদ্ধ মহিলাকে খেতে দিল। বৃদ্ধ মহিলা মনের আনন্দে ফলটি খেলো, এরপরে বলল, বেটা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার ভালো করুক। আম্মাজি, আপনি তো আমার মায়ের মতো, আপনাকে সাহায্য করতে পেরে আমি অনেক খুশি। বলুন, আর কিছু প্রয়োজন আপনার? না না বেটা, আমার কিছুর প্রয়োজন নেই। আল্লাহ তোমাকে সুখে রাখুক, আমি এটাই চাই। বৃদ্ধ মহিলা আমরকে দোয়া দিয়ে সেখান থেকে চলে গেল। এরপরে আমর আবারও সামনে চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে সে আরেকটি মহিলার সাথে দেখা পেল। মহিলাটি ছিল অসুস্থ ও অর্ধবয়সী। বেটা বেটা, আমাকে একটু পানি এনে দাও, আমাকে একটু সাহায্য করো, কিছু পানি এনে দাও বাবা, পিপাসা পেয়েছে। আরে আম্মাজি, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। আমি আপনার জন্য তাড়াতাড়ি পানি নিয়ে আসছি, অপেক্ষা করেন।